আসতে হইলে অবোধবধূ গভীর হাসতে রাতের হইব। নিস্তব্ধতা ভেঙে যদি ভোরের আলো ফুটতে ভালোবাসিস শুরু করেছে। আমারে। সুজনের ঘরের জানালা দিয়ে সেই নরম আলো এসে পড়েছে সোলার মুখের উপর। নতুন বউ এখনও ঘুমের ঘোরে। সুজন একদৃষ্টে তাকিয়েছিল তার ঘুমন্ত মুখের দিকে। কি এক সরলতা মাখা এই মুখে! গতকালই বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে সোলা। কিন্তু সুজনের মনটা এক অজানা আশঙ্কায় ভারাক্রান্ত। এই সরল মেয়েটা কি পারবে এই সংসারের জটিলতাকে আপন করে নিতে? সকালের প্রথম প্রহরটা শুরু হলো এক অদ্ভুত ঘটনা দিয়ে। সোলা ঘুম থেকে উঠেই চিৎকার করে সুজনের ভাবি রহিমাকে ডাকতে লাগল। তার চিৎকারে বাড়ির সবাই ছুটে এল। ভাবি, সর্বনাশ হয়েছে। ওনার দাঁত নেই। সোলার কণ্ঠে তীব্র আতঙ্ক। রহিমা আর সুজন অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। সুজনের তো দাঁত ঠিকই আছে। অনেক চেষ্টার পর যখন সোলাকে বিশ্বাস করানো গেল যে সব ঠিক আছে, তখন সে বাচ্চাদের মতো হেসে ফেল। কিন্তু এই সামান্য ঘটনাটাই ছিল ভবিষ্যতের ঝড়ের পূর্বাভাস। সোলা গ্রামের মেয়ে হলেও তার মনটা ছিল প্রজাপতির মতো রঙিন আর স্বাধীন। শ্বশুরবাড়ির কঠিন নিয়মকানুনের বেড়াজাল তার কাছে কারাগারের মতো মনে হতে লাগল। নতুন বউকে সারাদিন ঘরে থাকতে হবে, মাথায় লম্বা ঘোমটা দিয়ে থাকতে হবে, এইসব নিয়ম তার দম বন্ধ করে দিচ্ছিল। সে চাইত গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বেড়াতে, পুকুরঘাটে বসে অন্য মেয়েদের সাথে গল্প করতে। তার এই শিশুসুলভ আচরণ শ্বশুরবাড়ির লোকেদের চোখে, বিশেষ করে প্রতিবেশীদের চোখে, এক ধরনের বেয়াদবি হিসেবে পরিগণিত হতে লাগল। সুজন সামান্য এক কৃষক। দিনরাত মাঠে খেটে যা উপার্জন করে তা দিয়ে সংসার চালানোই কঠিন। তার ওপর নতুন বউয়ের দায়িত্ব। সে সোলাকে ভালোবাসত, তার সরলতাকে হয়তো ভালোও লাগত। কিন্তু সমাজের চোখে ভালো স্বামী হওয়ার চাপ, পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব তার কাঁধে জগদ্দলের মতো চেপে বসেছিল। সে বারবার সোলাকে বোঝানোর চেষ্টা করত, মানুষ কি বলবে? সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। কিন্তু সোলা এই মানুষ কি বলবের গভীরতা কোনোদিনও বুঝতে পারেনি। একদিন ঘটে গেল এক বড় ঘটনা। প্রতিবেশী করিম চাচার ক্ষেতের সব শশা কে বা কারা নষ্ট করে ফেলেছে। গ্রামের সবাই সোলাকে সন্দেহ করতে লাগল, কারণ ঘটনার দিন সকালে তাকে ক্ষেতের আশেপাশে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল। করিম চাচা সুজনের বাড়িতে এসে অপমানজনক ভাষায় কথা বলতে লাগল। সুজন লজ্জায় অপমানে মাটিতে মিশে যাচ্ছিল। সে সোলাকে কিছু জিজ্ঞেস করার আগেই তার উপর চিৎকার করে উঠল। সেই রাতে প্রথমবার সুজন সোলাকে ধাক্কা দিল। শারীরিক আঘাতের চেয়েও সেই ধাক্কাটা সোলার মনকে বেশি ক্ষতবিক্ষত করেছিল। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। সোলা আর সুজনের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। তাদের ছোট ছোট ঝগড়াগুলো এখন বড় আকার ধারণ করেছে। এর মধ্যে যোগ হল প্রজন্মের সংঘাত। সুজনের মা, একজন বিধবা এবং পুরনো দিনের মানুষ, সোলার আধুনিক চালচলন একেবারেই পছন্দ করতেন না। তিনি মনে করতেন বউ মানে হল যে সংসারের সব কাজ করবে আর স্বামীর সব কথা মুখ বুজে সহ্য করবে। কিন্তু সোলা ছিল অন্যরকম। সে প্রতিবাদ করত, নিজের মতামত জানাত। শাশুড়ির সাথে তার সম্পর্কটা হয়ে উঠল সাপে নেউলে। একদিন সুজন রাগের মাথায় সোলাকে তার বাপের বাড়ি চলে যেতে বলল। আর ঠিক সেই সময়েই তার বাবা তাকে নিতে এলেন। মেয়ের এই অবস্থা দেখে বাবার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি সোলাকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু সোলা জেদ ধরল, সে যাবে না। এটাই তার সংসার, এখানেই সে থাকবে। বাবা হয়ে একাই ফিরে গেলেন। এর ঠিক 2 দিন পর খবর এল, সোলার বাবা আর নেই। হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবরটা শোনার পর সোলা পাথর হয়ে গেল। তার পৃথিবীটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। যে বাবা তাকে রাজকন্যার মতো ভালোবাসতেন, সেই বাবাই আজ তার কারণে অপমানিত হয়ে, কষ্ট পেয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। এই অপরাধবোধ সোলাকে ভেতর থেকে কুরে কুরে খেতে লাগল। বাবার মৃত্যুর পর সোলা যেন এক নতুন মানুষ হয়ে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখের সেই চঞ্চলতা হারিয়ে গেল। সে নিখুঁত বধূ। সারাদিন সংসারের কাজে ডুবে থাকে, কারো কথার ওপর কথা বলে না, সুজনের সব আদেশ নির্বে পালন করে। তার এই পরিবর্তন সুজনকে আরও বেশি কষ্ট দিতে লাগল। সে তো এইরকম নিষ্প্রাণ, অনুভূতিহীন সোলাকে চায়নি। সে চেয়েছিল সেই সরল, চঞ্চল মেয়েটিকে, যে তার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। একদিন রাতে সুজন দেখল সোলা বারান্দার এক কোণে বসে নিঃশব্দে কাঁদছে। তার কাছে গিয়ে মাথায় হাত রাখতেই সোলা কান্নায় ভেঙে পড়ল। আমি আপনার যোগ্য বউ হতে পারিনি। আমি বাবাকে শান্তি দিতে পারিনি, কান্নারত কণ্ঠে বলল সে। সুজন তাকে বুকে জড়িয়ে ধরল। তার নিজেরও চোখে জল।
সে বুঝতে পারছিল সামাজিক চাপ, দারিদ্র্য আর একে অপরকে বুঝতে না পারার ব্যর্থতা তাদের জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে। তারা দুজনেই এখন এক গভীর দুঃখের সমুদ্রে ভাসছে, যার কোনো কুলকিনারা নেই। তাদের ভালোবাসার ওপর জমেছে একরাশ হতাশা আর কষ্টের ধুলো, যা হয়তো কোনোদিনও মুছে ফেলা যাবে না। তাদের ছোট্ট সংসারটা এখন এক নীরব সমাধিক্ষেত্র, যেখানে দুটো জীবন্ত মানুষ এক অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে আছে।